খুনটা কি তুমি করেছিলে? নো, তাহলে কে? এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? জামাতের কে? সীমান্ত পেরিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না আলোচিত হাদি হত্যা মামলার মূল অভিযুক্তদের। দীর্ঘদিন ধরেই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক গোয়েন্দা নজরদারি এবং কৌশলী অভিযানের মুখে ধরা পড়তে হলো তাদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড যেন এক রহস্য ঘেরা অধ্যায়, যেখানে প্রতিটি নতুন তথ্য উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে আরও গভীর হচ্ছে ধোঁয়াশা। ভারতের মাটিতে পালিয়ে থাকা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের গ্রেফতার যেন এই কাহিনীতে এক নতুন নাটকীয় মোড় এনে দেয়। তাদের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই দুই দেশের গণমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। তৈরি হয় নতুন প্রশ্ন, এই হত্যার পেছনে আসলে কারা? এসটিএফের অভিযান, গোয়েন্দা জালের নিখুঁত ফাঁদ। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ যখন সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ায়, তখনই ধীরে ধীরে ঘনিয়ে আসে ফাঁদ। বনগাঁ এলাকার আশেপাশে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযান শুরু করে এসটিএফ। দীর্ঘ অনুসন্ধান এবং গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে গ্রেফতার করা হয় ফয়সাল ও আলমগীরকে। গোয়েন্দা সূত্র বলছে, তারা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। নিজেদের পরিচয় গোপন রেখে তারা নতুন পরিকল্পনা সাজাচ্ছিল, সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু শেষ পর্যন্ত গোয়েন্দা জালের সূক্ষ্ম পর্যবেক্ষণ এড়াতে পারেনি তারা। এই গ্রেফতার প্রমাণ করে দেয়, সীমান্ত যতই কঠিন হোক, আইনের হাত আরও দীর্ঘ। গ্রেফতারির পরই শুরু হয় টানা জিজ্ঞাসাবাদ। 14 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে অভিযুক্তদের কাছ থেকে বের করে আনার চেষ্টা করা হয় হত্যাকাণ্ডের নেপথ্যের সব তথ্য। এসটিএফ সূত্রে দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর দুজনেই হাদি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই স্বীকারোক্তি কি সত্যিই স্বতঃস্ফূর্ত নাকি চাপের মুখে দেওয়া? এই সময়েই মামলাটি আরও জটিল রূপ নিতে শুরু করে, কারণ তদন্তকারীরা যেমন নিশ্চিত হতে চাইছেন ঘটনার প্রকৃত কারণ ও পরিকল্পনা সম্পর্কে, তেমনি অভিযুক্তদের প্রতিটি বক্তব্য যাচাই করা হচ্ছে গভীরভাবে। এই রিমান্ড পর্ব যেন গোটা ঘটনার কেন্দ্রীয় বিন্দু, যেখান থেকে সত্য উদ্ঘাটনের সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি জন্ম নিয়েছে নতুন রহস্য। আদালতের বারান্দায় চাঞ্চল্য, ফয়সালের নাটকীয় অস্বীকার। রিমান্ড শেষে যখন তাদের আদালতে তোলা হয়, তখনই ঘটে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। উত্তর 24 পরগনার বিধাননগর মহকুমা আদালতের বারান্দায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফয়সাল করিম মাসুদ সরাসরি অস্বীকার করেন সব অভিযোগ। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। এই এক বাক্যেই যেন নতুন করে প্রশ্নের ঝড় ওঠে। যদি তিনি নির্দোষ হন, তাহলে আসল অপরাধী কে? আর যদি দোষী হন, তাহলে কেন এই অস্বীকার? তিনি আর কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি, এমনকি নিজেকে ফাঁসানো হয়েছে কিনা এই প্রশ্নেও নীরব থেকেছেন। আদালতের সেই মুহূর্ত যেন গোটা মামলাকে এক অনিশ্চিত মোড়ে দাঁড় করিয়ে দেয়। 2025 সালের 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকা একটি ব্যস্ত দিন হঠাৎই রূপ নেয় আতঙ্কের দৃশ্যে। মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায় ইনকিলাব মঞ্চের পরিচিত মুখ শরীফ ওসমান হাদির ওপর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে 18ই ডিসেম্বর রাত 9:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানিই নয়, এটি ছিল একটি রাজনৈতিক বার্তা, একটি ভয়ের ছায়া যা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আরও গভীর, সত্য কোথায়? ফয়সালের আদালতে অস্বীকার, এসটিএফের দাবি করা স্বীকারোক্তি, সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া, সব মিলিয়ে এই হত্যাকাণ্ড এখন এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে, কিন্তু প্রতিটি ধাপে নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। এই মামলার আসল রহস্য কি কখনো পুরোপুরি উন্মোচিত হবে, নাকি এটি থেকে যাবে রাজনৈতিক ও অপরাধ জগতের এক অমীমাংসিত অধ্যায় হিসেবে? একদিকে তদন্তকারীদের নিরলস চেষ্টা, অন্যদিকে অভিযুক্তদের দ্বৈত বক্তব্য, সবকিছু মিলিয়ে এখন গোটা দেশ তাকিয়ে আছে একটাই উত্তরের দিকে, হাদি হত্যার প্রকৃত সত্য কী? হত্যাকাণ্ডের পরপরই শুরু হয় এক সুপরিকল্পিত পলায়ন। তদন্তকারীদের ধারণা, এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং আগে থেকেই প্রস্তুত ছিল পালানোর রুট। মেঘালয় সীমান্তের দুর্গম এলাকা ব্যবহার করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এই পথ সাধারণত ব্যবহৃত হয় চোরাচালান কিংবা গোপন যাতায়াতের জন্য, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানো তুলনামূলক সহজ। ফয়সাল ও আলমগীর ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগায়।
রাতের অন্ধকার, সীমান্তের জটিল ভৌগোলিক অবস্থা আর স্থানীয় দালাল চক্রের সহায়তায় তারা কয়েক ঘন্টার মধ্যেই দেশের বাইরে চলে যেতে সক্ষম হয়। এই পুরো ঘটনাটি ইঙ্গিত দেয় এই হত্যাকাণ্ডের পেছনে হয়তো আরও বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় ছিল। ভারতে প্রবেশের পরই তারা নিজেদের সম্পূর্ণ বদলে ফেলে। নাম, পরিচয়, এমনকি চলাফেরার ধরনও পরিবর্তন করে তারা আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা সূত্র বলছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান বদল করত, যাতে কোনোভাবেই নজরে না পড়ে। কখনো শ্রমিক সেজে, কখনো সাধারণ পথচারী হিসেবে নিজেদের লুকিয়ে রাখার জন্য তারা সব ধরনের কৌশল ব্যবহার করে। এই সময়ে তারা বাইরের জগতের সঙ্গে যোগাযোগও সীমিত করে ফেলে। ফোন ব্যবহারেও ছিল কঠোর সতর্কতা। কিন্তু যতই সাবধানতা অবলম্বন করা হোক, প্রযুক্তির যুগে পুরোপুরি অদৃশ্য থাকা প্রায় অসম্ভব। আর সেই অসম্ভবকেই সম্ভব করে তোলে গোয়েন্দা সংস্থার ধৈর্যশীল নজরদারি। গোয়েন্দা নজরদারি, জাল, একটি ভুলেই ধরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরও শেষ পর্যন্ত একটি ছোট ভুলই তাদের ধরা পড়ার কারণ হয়ে দাঁড়ায়। তদন্তকারীদের মতে কোনো এক পর্যায়ে তাদের অবস্থান সম্পর্কিত একটি তথ্য ফাঁস হয়ে যায়। হতে পারে সেটি ছিল ফোনের একটি সিগন্যাল কিংবা কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, যা নজরে আসে গোয়েন্দাদের। এরপর শুরু হয় তাদের ওপর নিবিড় পর্যবেক্ষণ। প্রতিটি চলাফেরা, প্রতিটি অবস্থান, সবকিছুই ধীরে ধীরে ধরা পড়তে থাকে। অবশেষে যখন তারা আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল, ঠিক তখনই এসটিএফ তাদের ঘিরে ফেলে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে অপরাধ করে পালিয়ে থাকা যতই নিখুঁত হোক, কোথাও না কোথাও একটি ফাঁক থেকেই যায়। গ্রেফতারের পরই শুরু হয়েছে আইনি প্রক্রিয়ার জটিল অধ্যায়। কারণ এই মামলাটি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দুই দেশের আইনের আওতায় পড়েছে। ভারতে গ্রেফতার হওয়ার কারণে সেখানকার আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রথমে বিচার কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও তাদের প্রত্যর্পণের বিষয়টি সামনে আসে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তাদের বিচার কোথায় হবে, ভারতে নাকি বাংলাদেশে ফিরিয়ে এনে? আইন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আন্তদেশীয় অপরাধে বিচার প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল হয়। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি একটি আন্তর্জাতিক আইনি সমন্বয়ের পরীক্ষাও হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ। হাদি হত্যাকাণ্ড শুরু থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন পক্ষ থেকে এসেছে ভিন্ন ভিন্ন বক্তব্য। কেউ বলছে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড, আবার কেউ দাবি করছে এটি ব্যক্তিগত শত্রুতার ফল। অভিযুক্তদের গ্রেফতারের পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে আঙুল তুলছে, দায় চাপানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে বিভ্রান্তি, কার কথা সত্য? এই রাজনৈতিক চাপ ও উত্তেজনা তদন্তকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেষ প্রশ্ন, ন্যায় বিচার নাকি অমীমাংসিত রহস্য? সময়ের সঙ্গে সঙ্গে এই মামলাটি আরও জটিল হয়ে উঠছে। প্রতিটি নতুন তথ্য যেমন রহস্য উন্মোচনের আশা জাগায়, তেমনি তৈরি করে নতুন ধোঁয়াশা। ফয়সালের অস্বীকার, পুলিশের দাবি করা স্বীকৃতি, সীমান্ত পেরিয়ে পালানো, সবকিছু মিলিয়ে এখন এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি বড় প্রশ্নচিহ্ন। শেষ পর্যন্ত কি সত্য প্রকাশ পাবে, নাকি এই ঘটনা থেকে যাবে অন্ধকারে ঢাকা একটি অধ্যায় হয়ে? দেশের মানুষ এখন অপেক্ষা করছে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, নাকি এই মামলাও হারিয়ে যাবে সময়ের স্রোতে। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে, হাদির জন্য কি সত্যিই ন্যায়বিচার নিশ্চিত?